আমার এক বান্ধবী ছিল, তাকে মনের মধ্যে কেউ বলছে যে এটা করো, নাহলে এটা না করলে তাকে এটা মেরে ফেলবে। কেউ একটা হয়তো আমার মনের মধ্যে বলছে যে এটা না আমাকে এই টাইমের মধ্যে করতে হবে, নাহলে আমার একটা কিছু খারাপ হয়ে যাবে। এটাকে ওসিডি বলে। আমাদের পরমাত্মা আমাদের মনে দুটো পার্ট রেখেছে, একটা পজিটিভ, নেগেটিভ। নেগেটিভটা যদি বেশি বেড়ে যায় এই ধারণাগুলো আসতে থাকে, মানে অরার মধ্যে ডিস্ট্রেস এনার্জিটা প্রচুর চলে আসে। ছিল আমার কাছে একটা পেশেন্ট, ও হাত কাটতো। যদি তুমি এক্ষুনি এই হাতটা না কেটে ফেলো, বা এরকমও হয়েছে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ওই মুহূর্তে চড় না মারো সে স্টেশনে, তাহলে এই সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে। সে মারলো বা হাত কাটলো, মেরে সে অটোমেটিক্যালি কাঁদতে থাকছে যে আমি এটা কী করলাম। 2011 সাল নাগাদ ওর দাদাকে হারিয়েছিল, নিজের দাদাকে। ও এতটাই শক্ট হয়ে পড়েছিল যে 5 বছর যাবৎ ও একা একা বিড়বিড় করে করে বলতে বলতে গেছে। ঘটনার মানে দাদা মারা যাওয়ার ঘটনা যখন মানে যে দিনটা হয় তার 15 দিন আগে থেকে দাদার সাথে খুব অ্যাটাচমেন্ট ছিল ওর। এমন ঘটনা ঘটেছিল ওর আগের দিনও একজন মারা গেছে। পরপর যদি দুজন মারা যায়, গ্রামে গঞ্জে একটা কথা আছে যে দুজন যখন মারা গেছে আর একজনও মারা যায়। এইটাই ওর মাথায় ক্লিক করে গেছে। ঠিক 2 সপ্তাহের মধ্যে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে ও বলে যে আমার চেহারাটা আমি মানে নিজে চোখে দেখতে পারলাম যে আমি কীরকম যেন শুকিয়ে যাচ্ছি, এবং একা একা বিড়বিড় করে বলতে লাগলো যে আমি অপঘাতে মরবো না তো। পিএলআর করে যেটা জানা গেল, ওই দাদা ছিল আগের জন্মে ওর বাবা। এখন ম্যাক্সিমাম দেখা যায় পরকীয়া বা তৃতীয় ব্যক্তি সম্পর্কে এসছে, এই জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো আমরা আকছার দেখছি, কারোর একজনের তৃতীয় কোনো সম্পর্ক আছে, এদিকে তার একজন লিগাল ওয়াইফ আছে। লিগাল ওয়াইফ হাজব্যান্ডের উপরে কোনো একটা ক্রিয়া করছে যাতে সে তার কাছে থাকে, আবার ধরো যে তার তৃতীয় ব্যক্তি মানে পার্টনার, সেও ক্রিয়া করছে যাতে তার কাছে চলে আসে লিগাল ওয়াইফ ছেড়ে। খুব ভালো প্রশ্ন একটা। এরকম কি কিছু হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আমার কথা হচ্ছে ভগবান যেটা লিখে রাখবে সেটা হবে, আর তার যদি হওয়ার না থাকে কোনো কিছুতেই সেটা সম্ভবপর নয়। এবার থ্রু সে রেকি করুক, থ্রু সে তন্ত্র করুক, থ্রু পিএলআর করুক, যাই করুক, ঠিক হবে না। প্রত্যেকটা মানুষ সোল কন্ট্রাক্ট করে আসে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। গোসাই ঠাকুর প্রত্যেক পর্বে নতুন নতুন বিষয় নিয়ে আসেন, সেটা আপনারা এতদিন বুঝেই গেছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। আর আজকে আমাদের সাথে আছেন অনির্বাণ আচার্য, যিনি রেইকি মাস্টার, লামাফেরা মাস্টার, পিএলআর থেরাপিস্ট এবং অ্যাঞ্জেল মাস্টার। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে এসে? একদম খুব ভালো। আমরা অফ ক্যামেরা একটা খুব ইন্টারেস্টিং পিএলআর কেস নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। আমি চাইবো আমাদের দর্শকদের সেইটা তুমি শোনাও। আচ্ছা, প্রথমেই বলবো তোমাদের টিমকে খুব আন্তরিকভাবে নমস্কার। তোমরা এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য যথেষ্ট আমি কৃতজ্ঞ। অফ ক্যামেরা যেটা তোমাকে বলছিলাম, আমার একটা কেস স্টাডি পিএলআরে যেটা হয়েছে, খড়গপুরেরই একটা আমার স্টুডেন্ট ছিল, যে মানে আমাকে প্রথমেই বলেছিল ওসিডি পেশেন্ট। তার মা বাবা দুজনেই এসেছিল আমার কাছে কলকাতা চেম্বারে এসে বলছিল যে ওসিডি পেশেন্ট। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি যেটা ওকে প্রথমেই সাজেশন দিয়েছিলাম যে রেকি শিখতে, বা তুমি রেকি হিলিং নিতে পারো, বা লামাফেরা ওর উপর চার্জ করা যেতে পারে। যদি এটা হয় তাহলে কি হয় যে কার্মিক ব্যাগেজগুলো সেগুলো কাটতে থাকে। প্রথমেই আমি পিএলআরের সাজেশান দিই না, কারণ পিএলআর করলে অনেক সময় হয় সেই মানুষটা আমার কাছে যখন পিএলআর করতে আসবে সে নাও দেখতে পারে। মানে সে যদি খুবই লজিক্যাল মাইন্ডের হয় সেই জিনিসটা সে দেখতে পাবে না, যার জন্য সে হিল হতে আসছে। আচ্ছা, মানে পিএলআর সব জায়গায় কাজ করে না, সবার ক্ষেত্রে কাজ করে না। সবার ক্ষেত্রে কাজ করে না, এটা অনেকেই বলতে চায় না। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়াল আমি যেটা তোমার কাছে বলবো, বা যেটা আমার দর্শকদের ক্ষেত্রেও বলা, যে আমি আমার পাস্ট লাইফ দেখে কি করব,
কথা হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছিলাম, তার মানে ওটা ফেলেছিলাম, ওটা পাস্ট ইজ পাস্ট। তাহলে বর্তমানে যখন আমি বেঁচে আছি, বর্তমানটাকে আমি ঠিক করি, বর্তমানটাকে ঠিক করলে আমি ভবিষ্যৎটা অবভিয়াসলি ভাবে ঠিক করতে পারবো। তো সেই কারণে আমি ওকে বলেছিলাম, মানে ওর মা বাবাকে বলেছিলাম যে আপনারা এরকম করুন, যে রেকি বা লামাফেরা বা অ্যাঞ্জেল যেটা দিয়ে হোক হিলিং করুন, বা আমাকে দিয়েও করাতে পারেন, আপনারাও শিখে নিতে পারেন, ওকে হিলিং করতে পারেন। তো তারপরে আমি যেটা করি, যারা পিএলআর করতে আসে মা বাবা ছাড়াও, যে মানে যে ব্যক্তিটা, মেয়ে বা ছেলে যাই হোক, যারাই হোক, তাদের সাথে আমি কথা বলবো আগে। আচ্ছা। তো কনসালটেশন নেওয়ার সময় ও যেটা বলল, 2011 সাল নাগাদ ওর দাদাকে হারিয়েছিল, নিজের দাদাকে। যাই হোক, নিজের দাদাকে হারানোর পর, আচ্ছা ভালো কথা, নিজের দাদাকে হারিয়েছে, তো ও এতটাই শক্ট হয়ে পড়েছিল যে 5 বছর যাবৎ ও একা একা বিড়বিড় করে করে বলতে গেছে। আচ্ছা, মানে নিজের মধ্যে নিজেই কথা বলে। হ্যাঁ, এটা কেন হয়েছে এবার বিস্তারিতভাবে বলি। ঘটনার মানে দাদা মারা যাওয়ার ঘটনা যখন মানে যে দিনটা হয়, তার 15 দিন আগে থেকে দাদার সাথে খুব অ্যাটাচমেন্ট ছিল ওর। দাদাকে আগে বেশি ভালোবাসতো না, ওর দাদা প্রচণ্ডভাবে ড্রিঙ্ক করতো, এবং যেটা ও বলেছিল কাঁদতে কাঁদতে, যে আমাকে দাদা যেখানেই নিয়ে যেত এই মারা যাওয়ার 15 দিন আগে, এমনকি ড্রিঙ্ক করার জায়গাগুলোতে ও নিয়ে যেত, কিন্তু আমাকে বারণ করতো। আমি বসে বসে সেই জায়গাগুলো আমি দেখেছি। তারপরে কি হয়, যেদিন মারা গেল সেদিনও ওর মধ্যে ফিলিংস নেই কোনো। বডিটা যখন নামানো হলো না, তখন ওর কান্নাটা ধরে রাখা গেল না, ও নিজেই সেটা বলছে। আমাকে এরকমও বলছে যে একটা টিনের দরজাকে ও কাঁদতে কাঁদতে, মানে যেরকম মানে ওটা আউটবাস্ট হওয়ার কথা সেটা না হয়ে মানে আটকে গেছিল। যখন আটকে গেছিল তখন ওর পাশে ছিল একটা দরজা, এই দরজাতে মারতে মারতে ওই দরজাটা বেঁকেই ফেলে দিয়েছে। এরকম অবস্থা কি, যখন সব কিছু বেরোলো, তারপরে যেটা হলো, ও একটা কথা শুনলো যে দুজন যখন মারা যায় অপঘাতে, মানে এমন ঘটনা ঘটেছিল ওর আগের দিনও একজন মারা গেছে। তো পরপর যদি দুজন মারা যায়, গ্রামে গঞ্জে একটা কথা আছে যে দুজন যখন মারা গেছে আরেকজনও মারা যাবে। এইটাই ওর মাথায় ক্লিক করে গেছে। ঠিক 2 সপ্তাহের মধ্যে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে ও বলে যে আমার চেহারাটা আমি মানে নিজে চোখে দেখতে পারলাম যে আমি কীরকম যেন শুকিয়ে যাচ্ছি, এবং একা একা বিড়বিড় করে বলতে লাগলো যে আমি অপঘাতে মরবো না তো। নিজের মধ্যে নিজেই এরকম হয়েছে। এমনকি রাত্রে শুয়ে শুয়ে ও বলছে আমি ঘুমাচ্ছি ঠিকই, আমি অটোমেটিক্যালি ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আমি খেলতে যাচ্ছি, আমি সমস্ত কিছু করতে যাচ্ছি। যখন মানে আমি কাজকর্মের মধ্যে খুব ডুবে থাকছি তখন হচ্ছে না, কিন্তু যখন আবার বাড়ি আসছি, সেই জায়গাটায় আসছি, তখন আবার এইরকম হয়ে যাচ্ছে। আচ্ছা। তো যাই হোক, আমি দেখলাম যে পিএলআর করা যেতেই পারে, এরকম কেসে পিএলআর করাই যায়। পিএলআর করে যেটা জানা গেল, ওই দাদা ছিল আগের জন্মে ওর বাবা। প্রথমে বোঝা যায়নি, এটা প্রথমে বোঝা যায়নি, মানে ফার্স্ট সেশনে আমি বুঝেছিলাম, কিন্তু আমরাও তো বুঝতে পারি, দেখতে পারি। তা ওকে বলেছিলাম যে তুমি হিলিং করো বা হিলিং পথে আসলে ঠিক হয়ে যাবে। তো সেকেন্ড বার যখন হলো, ও যখন মানে রেকি শিখলো, পিএলআর করলো, তখনও দেখতে পায় ওই লাইফে ওর বাবা ছিল, এবং সে প্রচুর হেল্প করেছে সেই ব্যাপারটাতে। মানে যখন ওর বাবা ছিল, ওই বাবার লাইফটাতে প্রচুর ওকে না সাফার করতে হয়েছে, শারীরিকভাবে এমনভাবে সাফার করতে হয়েছে ওই লাইফে। তখন সে ওই ভেষজ ওষুধ বা কোনো কিছু এরকম করে সে বাঁচিয়েছে, সেটাও দেখতে পেয়েছে। যাই হোক, তার এই লাইফে এসে ওই জীবনটা একে দিয়ে গেছে, কারণ সেই সময় ওর এমন অবস্থা হয়েছিল ও সুইসাইড করতে যেত। আর তোমাকে একটা কথা বলছিলাম, মানুষ যেরকম মানে ভাবে সেরকম অ্যাট্রাক্ট করতে থাকে।
এরকমও দেখেছে ও যে ও সবসময় সুইসাইডেবল টেন্ডেন্সির কথা সেটা সবসময় মানে বলতে চাইছে বা শুনতে চাইছে বা এরকম ভাবছে, তো ওই রকমই জিনিস ওর কাছে অ্যাট্রাক্ট হচ্ছে। কোনো জায়গায় সাইকেল চালিয়েও যাচ্ছে, দেখা গেল সেই বাড়িতেই অপঘাতে মারা গেছে। মানে ইউনিভার্স তোমাকে অ্যাট্রাক্ট করতে থাকবে এই ব্যাপারগুলোয়। তখন আমি করলাম কি, পিএলআর করলাম। এবার পিএলআর করার পরে সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যায় না, এই ব্যাপারটাকে এরপরে হিলিং করতে হয়। পিএলআর এর পরে পিএলআর এর পরে হিলিং না করলে মানে পার্টিকুলার একটা ওয়ে আছে, তো সেই সোলটাকে তো আমার ওখান থেকে রিমুভ করিয়ে করিয়ে আনতে হবে। যাই হোক, তো হিলিং করা হলো, ওর একই পথে ঢুকলো, হিলিং শিখে হিলিং করলো। তার আগে আমি ইভেন অ্যাঞ্জেল, লামাফেরা, রেকি দিয়ে হিলিং করেছিলাম। এটা করার পর ও এখন অনেকটাই সুস্থ। এমনকি এই যে দুটো মনের কথাটা বলছিলাম, এই দুটো মনের ব্যাপারটা ওর মধ্যে আর হয় না। এইটা আমার কাছে একটা মোস্ট মানে খুব এসেন্সিয়াল কেস ছিল। ওর বাবা মা প্রচণ্ড কষ্ট পেয়েছিল মানে আগে, এখন খুব ভালো আছে, দারুণ ব্যাপার। এইখানে আমার একটা প্রশ্ন হঠাৎ করে তোমাকে করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এটা তো এক ধরনের শোক বা দুঃখ। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা এই শোক বা দুঃখ কাটিয়ে উঠতে পারে না, কাটানো যায় না, অনেক দিন ধরে তার রেস্ট থেকে যায়। অ্যাঞ্জেল শিখলে কি এটা কোনোভাবে মানে তাড়াতাড়ি এটাকে কাটানো যায়? অবশ্যই। এই যে সেই ছেলেটা, সেখানে একটা খুব ভালো প্রশ্ন করলে। এখানে অ্যাঞ্জেলে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় কর্ড কাটিং। আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে দিয়ে এটা করা হয়। 15 জন যে আর্কঅ্যাঞ্জেল আছে তার মধ্যে মাইকেলকে দিয়ে আর কিছু সিম্বলিক প্রয়োগ আছে, এটাকে দিয়ে করা যায়। তো এটা করলে কি হবে, তার পূর্বজন্মের কোনো কিছু যদি কার্মিক ব্যাগেজ থাকে সেটাকে কাটানো যায়। পিএলআর এর মাধ্যমে অবশ্যই কাটানো যায়। যেহেতু তুমি বললে অ্যাঞ্জেল, তো সেইখানে কি হচ্ছে, আর্কঅ্যাঞ্জেল আজরায়েল একজন অ্যাঞ্জেল আছে, যেটা আমাদের ইসলাম ধর্মেও আছে। তো আর্কঅ্যাঞ্জেল আজরায়েলকে যদি প্রে করা হয়, মানুষ মৃত্যু ভয়, মৃত্যু শোক থেকে মানুষ উদ্ধার পেতে পারে। আচ্ছা। তারপরে আর একটা কথা বলে দিই, এইখানে আমি টাচ করে বেরোচ্ছি কারণ হচ্ছে এটা জানা দরকার মানুষের যত পরিমাণ ভয় ভীতি আছে সেইটা অ্যাট্রাক্ট করে একমাত্র মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র। যদি এই দুটো চক্র যদি ঠিকঠাক থাকে তাহলে এই ভয়ভীতিটা অ্যাট্রাক্ট হবে না। তার মানে রেকি যদি শেখা হয় বা এই হিলিং মোডালিটিতে যদি আসা হয় তাহলে এই চক্রগুলোও ঠিকঠাক হবে। আমাদের অ্যাঞ্জেল দিয়েও এগুলো করা যায়, রেকি দিয়েও করা যায়। মানে যে কোনো পরিমাণ শোক, মানুষের রিলেশনশিপেও শোক হতে পারে, সেইগুলো ঠিকঠাক করা যায় এই অ্যাঞ্জেলের মাধ্যমে। আচ্ছা, আমাদের তো বিভিন্ন রকম ব্লকেজ থাকে। পিএলআর নিয়ে যখন আমরা কথা বলছি, পিএলআর দিয়ে কি ব্লকেজ ক্লিয়ার করা যায়? অবশ্যই ক্লিয়ার করা যায়। তাহলে আমি একটা ঘটনা তোমাকে শোনাই। পিএলআর এর মানে রিলেশনশিপ যে ব্লকেজগুলো এখনকার দিনে ম্যাক্সিমাম এরকম হয়ে যায় যে একই মানুষ, মানে একই রকম মানুষ বারবার অ্যাট্রাক্ট হয় একটা মানুষের জীবনে। হতেই পারে এরকম। আমি মধ্যমগ্রামের একটা কেস স্টাডিতে, নাম বলছি না, ডিসক্লোজ করছি না এখানে, কেস স্টাডিতে দেখেছিলাম মেয়েটা মানে আমাকে বলেছিল যেটা, যে দাদা আমার বাড়িতে মা বাবাকে নিয়ে কোনো প্রবলেম নেই, মানে জন্মের পর থেকেই তারা তাদের কর্তব্য যেটুকু আছে সেইটুকু সমস্ত কিছু পূরণ করে এসছে। কিন্তু যেটা হয়েছে এই যে এই জন্মে যেটা মানে মেন ফেস, ওটা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়। মানে স্বামী ওকে প্রচণ্ডভাবে অত্যাচার করে, এমনকি জোরপূর্বক সহবাস বা কোনো কিছুর হুমকি টুমকি দেয়। তো এই জন্যে আমার কাছে পিএলআর করতে আসা। তো আমি যেটা আগে সাজেশন করি সবাইকেই, রেকি বা অ্যাঞ্জেল বা লামাফেরা করার জন্য। যাই হোক, সে লাস্টে পিএলআরটা করে। পিএলআরটা করার পর যেটা সে দেখতে পায়,
পূর্বজন্মেও সে একটা ফরেন কান্ট্রিতে ছিল। ফরেন কান্ট্রিতে একজনের আশায় সে বসে রয়েছে। পূর্বজন্ম যেটা ও দেখতে পেল, যে ঠিক যে ব্যক্তিটা ও যখন বসে রয়েছে কারোর জন্য, সামনে থেকে যে ব্যক্তিটা আসলো সে এই জন্মে যে স্বামী, সেও ওই জন্মে তার বয়ফ্রেন্ড ছিল। রিলেশনশিপে এত পরিমাণ আসছে যাচ্ছে, রিলেশনশিপে এই রিলেশনশিপগুলোতে কি হয়, ম্যাক্সিমাম সময় আমি দেখতে পেয়েছি হিলিং করার সময়, যে সেও বলে প্রথমে সেই ব্যক্তিটা যখন আসে তখন না প্রচণ্ড হায়ার ফ্রিকোয়েন্সি দিয়ে যায়, খুব এনার্জিটা এত ভালো ভালো কথা বলছে, এনার্জিটা খুব হাই হয়ে যায় মেয়ে বা ছেলেটার। তারপরে কি হয়, এমন কাজ করে বসলো, এনার্জিটা ডাউন হয়ে গেল, জাস্ট লো ফ্রিকোয়েন্সি হয়ে গেল। আমি ডিপ্রেশনে চলে গেলাম, সে আর আমাকে পাত্তা দিচ্ছে না, আমিও আর তার মতো করে চলতে পারছি না, যার জন্য রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে। তা এই ব্যাপারটা সেই লাইফেও হয়েছিল। তখন সে যেটা ভাবলো, আর একটা কথা বলি, এইসব ম্যাক্সিমাম হয় রাশিচক্রে চন্দ্রদেব যদি কারো রেবতী নক্ষত্র পায়, হস্তা নক্ষত্র পায়, পুনর্বসু নক্ষত্র পায়, বা পুষ্যা নক্ষত্র পায়, হ্যাঁ, বা মঘা নক্ষত্র পায়, এই সব মানুষের প্রথম কথা ডুয়েল পার্সোনালিটি থাকে, আর দ্বিতীয়ত কথা এই সমস্যাগুলো হবেই, এই সমস্যাগুলো হবেই। তো তারপরে আমি ওকে সাজেশন যেটা দিলাম, তুমি রেকি শেখো, রেকির মাধ্যমে পূর্বজন্মকে হিলিং করতে পারবে, সেটা আমি শিখিয়ে দেবো। এবং পিএলআর আরও 2-3টে সেশন নিতে হবে, নেওয়ার পরে এটা ঠিক হবে। এবার তার কাছে যেটা লেগেছে, পরে আমাকে যেটা বললো, পিএলআর করলে তো অনেক দ্বার খুলে যায়, মানুষের আজ্ঞা চক্র, অনাহুত চক্র, সহস্রার চক্র খুলে। আচ্ছা। তো এই সময় মানুষ বুঝতে পারে অনেক কিছু। সে যেটা বুঝেছিল যে আমাকে স্পিরিচুয়ালভাবে এনক্লাইন্ড হতে হবে, এবং আমিও তাকে বলেছিলাম যদি এইটা করা যায়, এই কার্মিক ব্যাগেজ থেকে তারা মুক্ত হতে পারবে, বা সে মুক্ত হতে পারবে। তার আমাদের প্রত্যেকের এই অনাহুত বা এই মণিপুর চক্রের থেকে আর একটা কর্ড, যার সাথে আমার খুব গভীর অ্যাটাচমেন্ট, একটা কর্ড চলে যায়। এই কর্ডটা যদি কেটে দেওয়া হয়, তাহলে টক্সিক রিলেশনশিপগুলো পুরো সে হয় চলে যাবে, আর নয় কি হবে, হয় ভালো হয়ে তার জীবনে ফিরে আসবে। ডু অর ডাই। আর ডু অর ডাই এটা একটা কথা, কিন্তু ম্যাক্সিমাম হয়েছে সবাই এটা মিথ ভাবে যে কট কাটিং করলেই মনে হয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা নয়। কট কাটিং করলে তুমি মানুষটাকে চিনতে পারবে, অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি কিরকম। এরকম একটা কেস হয়েছিল যে ছেলেটা অনেক দিন ধরে তাকে বিট্রে করে যাচ্ছে, মেয়েটা চিনতে পারেনি। মেয়েটা চিনতে পারেনি, কিন্তু কিছু ফোন কলস, মাঝে মাঝে রাত্রিবেলায় বেরিয়ে যাওয়া ছেলেটার, এইসব এরকম কিছু দেখে আমার কাছে সে ফোন করে। তা আমি বললাম ঠিক আছে, এটা আমি করতে পারবো। রিলেশনশিপ একটা স্পেল যদি করা যায়, লাভ স্পেল করলেও এটা উইচক্রাফটের একটা ক্যান্ডেল ম্যাজিকের পার্ট, লাভ স্পেল বা যদি অ্যাঞ্জেল থেরাপি বা রেকি করা যায়, মানুষের সত্যতাটা ফুটে ওঠে। আমরাও বুঝতে পারি, আমি ভালো করেই বুঝতে পারি, এবং তারাও বুঝতে পারবে। 7 দিনের পর থেকে সে হাতে নাতে ধরা পড়ে ছেলেটা, মেয়েটার। যখন ধরা পড়ে, তা ওই মুহূর্তের আগে সমস্ত কিছু ওদের বিয়ে হওয়া ঠিকঠাক, তার বিয়েটা ক্যান্সেল হয়ে গেল সেখানেই। তার এটা কেন হলো, এটা আপাত দৃষ্টিতে অনেকেই ভাবতে পারে যে তাহলে এত কিছু হলো, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেল, বিয়েটা ক্যান্সেল হয়ে গেল, আমার জীবন নষ্ট হয়ে গেল। হায়ার ফ্রিকোয়েন্সির কাছে এইটা নয়। হায়ার ফ্রিকোয়েন্সির কাছে ভগবান যখন আমাদের উপর থেকে দেখে সবাই সমান। তার এইটা কি, যে তোমার এই বিয়েটা কিন্তু নষ্ট হলো না, তোমার জীবনটা কিন্তু নরক থেকে বেঁচে চলে আসলো, আরেকটা সুযোগ পেল সে নতুন। হতেও পারে এই হিলিংয়ে আরো ভালো হিলিংয়ে তো করা যায়। এই যে এত রিলেশনশিপ নিয়ে মানুষ ভোগে, এত আর্থিক প্রবলেম নিয়ে মানুষ ভোগে, মানুষ জানেই না আমাদের পরমাত্মা আমাদের শরীরেই কিছু কিছু টুলস অ্যাপ্লিকেশন করে দিয়েছে।
আমাদের ম্যাট্রিক্সের দুনিয়ায় মানে এটা তো একটা ভিডিও গেম, পার্ট অফ ভিডিও গেম আমাদের এই যে হ্যাঁ এই পডকাস্ট বলো বা যে আমরা যেই সবাই বলে নাটক নাটক আমরা যে নাটক করে যাচ্ছি অ্যাকচুয়াল এটা তো ম্যাট্রিক্সের দুনিয়া, এটা একটা ভিডিও গেম। তো এই ভিডিও গেম থেকে ওঠাতে গেলে আমাদের টুলস দেওয়া হয়েছে, হতেও পারে অ্যাঞ্জেল করে, হতেও পারে রেকি করে, হতেও পারে পিএলআর করে আমরা সেই উচ্চতর চেতনার দিকে চলে যেতে পারি। তো ভালো করে একটাই কথা যে কেউ যদি হিলিং নেয় তাহলে অবশ্যই আমি পারবো করে দিতে। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি চায় তোমার কাছে অ্যাঞ্জেল শিখতে বা হিলিং শিখতে বা পিএলআর করাতে, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এছাড়া কিভাবে যোগাযোগ করা যায়? মানে এই নাম্বারে ফোন করার কি কোনো টাইমিং আছে, কিংবা হোয়াটসঅ্যাপে কিভাবে বুকিং করবে তোমাকে? শোনো, প্রথম কথা, আমি যখন এই পাথে এসেছিলাম, এখন এটা অনেকেরই হয়ে গেছে, যেটা আমার খুব মানে খারাপ লাগে। মানুষ মানে ঈশ্বর তো আমাদেরকে চুজ করে, সবাইকে চুজ করে যে এই পথে যারা যারা আসবে সবাই যাতে মানুষকে হেল্প করতে পারে, হেল্প পায়। কিন্তু আমি দেখতে পাই আমি যেটা পাইনি, যে ফোন করেছি ব্যস্ত করে রেখে দিয়েছে, নয় কেটে দিয়েছে, এটা আমি করি না। আমার রাত্রির 12:30 থেকে 1টা অবধি ফোন পুরো চলে, যখন ইচ্ছা সে ফোন করতে পারবে, কিন্তু অযৌক্তিক ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। এটাই কথা, যদি হিলিং শিখতে চাই অথেন্টিকভাবে আমি তাকে শিখিয়ে দেবো, কারণ হিলিংয়ের মধ্যে আমি এমন এমন কিছু ইনপুট করেছি, এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের বড় বড় তাবর 5জন রেকি মাস্টারের থেকে আমি শিখেছি, কিন্তু তারাও শেখায় না এই জিনিসগুলো। কারণ সাধনা করলে অনেক কিছুই জানা যায় বা শেখা যায়। আমরা সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, বিয়েটা ভেঙে গেল, বিচ্ছেদ নিয়ে যখন কথাই উঠলো, তখন আর একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে ধরো এখন ম্যাক্সিমাম দেখা যায় পরকীয়া বা তৃতীয় ব্যক্তি সম্পর্কে এসছে, এই জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, এগুলো আমরা আকছার দেখছি। এরকম যদি হয় দাদা, সেটা হচ্ছে যে ধরো কারোর একজন তৃতীয় সম্পর্ক আছে, কারোর একজনের তৃতীয় কোনো সম্পর্ক আছে, এদিকে তার একজন লিগাল ওয়াইফ আছে। লিগাল ওয়াইফ হাজব্যান্ডের উপরে কোনো একটা ক্রিয়া করছে যাতে সে তার কাছে থাকে, আবার ধরো যে তার তৃতীয় ব্যক্তি মানে পার্টনার, সেও ক্রিয়া করছে যাতে তার কাছে চলে আসে লিগাল ওয়াইফ ছেড়ে। খুব ভালো প্রশ্ন একটা। এরকম কি কিছু হয়? হ্যাঁ, অবশ্যই হয়। এই তো পরশুদিনই একটা কেস এসেছিল এরকম। তো বলছে, দাদা আমি এত কাজ করছি, আমার সম্পর্ক প্রথম কথা ঠিক হচ্ছে না, আমার বড় আমার উপর কাজ করে যাচ্ছে, এমনকি সেই মানুষটাও কাজ করে কোনো কিছু ঠিক করতে পারছে না। আমার কথা হচ্ছে, ভগবান যেটা লিখে রাখবে সেটা হবে, আর তার যদি হওয়ার না থাকে কোনো কিছুতেই সেটা সম্ভবপর নয়। এবার থ্রু সে রেকি করুক, থ্রু সে তন্ত্র করুক, থ্রু পিএলআর করুক, যাই করুক, ঠিক হবে না। প্রত্যেকটা মানুষ সোল কন্ট্রাক্ট করে আসে। কীরকম? আমরা যখন কোনো ব্যক্তিকে মা হিসাবে গণ্য করছি, মানে পূর্বজন্মে যে মা ছিল সেই যে মা হবে এই জন্মে, এমন কোনো ব্যাপার নয়, এটা খুব কম হয়। পূর্বজন্মে যে বোন ছিল এই জন্মে হয়ে গেল সে গার্লফ্রেন্ড বা মা, হতেই পারে। স্বাভাবিক মানে এটা অস্বাভাবিক হলেও এটা তোমাকে মানতে হবে, কারণ এটা সোল একটা শরীর ধরে আমাদের কাছে আসে। তো হতেই পারে সেই ব্যক্তিটা, আমার মনে হয়েছে সেই ব্যক্তিটা পূর্বজন্মে ওর কোনো মানে ওদের ভালোবাসা চরিতার্থ করতে পারেনি বা কোনো রকম কিছু হয়নি, সেই জন্য এই জন্মে এসছে, পরকীয়া হিসাবেই এসছে। আচ্ছা, এবার এইখানে একটা খুব কাজ করে রাশিচক্রের 7ম ঘর, যদি ধরো এরকম থাকে, মানে কীরকম, সেই ঘরে যদি শুক্র রাহু থাকে, আর ঘরটা যদি হচ্ছে দ্বৈত রাশি হয়, ধরো দ্বৈত রাশি বলতে মীন রাশি, দ্বৈত রাশি হলো বৃশ্চিক হতে পারে, এরকম রাশিগুলোর মধ্যে যদি দ্বৈত রাশির মধ্যে শুক্র বা রাহু পড়ে যায়, শুক্র মঙ্গল পড়ে যায়, ব্যাস হয়ে যাবে পরকীয়ার সম্পর্ক। তো এই সম্পর্কগুলো কাটানো যায়,
ভালোভাবেই কাটানো যায়। এইবার আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি করলে কি হয়, যেটা তার লিগাল সম্পর্ক সেটা ঠিক হয়ে যাবে, যেটা তার পরকীয়া সেই কার্মিক ব্যাগেজটাকে কেটে দেবে। ও এরকম ব্যক্তিও আছে যারা এই কার্মিক রিলেশনে থেকে না, মানে অবৈধ সম্পর্কে থেকে অনেকে কষ্ট পায়। মানে তারা বুঝতে পারছে, মানে 16 আনা তার আছে যে মানে কি বলবো, 16 আনা তার মানে ভাবসাব এরকমই যে আমি বুঝতে পারছি যে আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি সরতে পারছি না। হ্যাঁ, এরকম অনেকেই আছে। তো এরকম ব্যক্তিদের কি করতে হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে সে জানে আমি ভুল করছি কিন্তু করতেই হবে আমাকে সেই মতো অবস্থায় যদি সে হিলিং নেয়, যদি মানুষটা তার জীবনে টক্সিসিটি নিয়ে আসে তাহলে সেই মানুষটা চলে যাবে। এরকমও আছে আবার পরকীয়ার ক্ষেত্রে এরকম হয়, সেই ছেলেটা বা সেই মেয়েটা তার জীবনে থেকে প্রচুর টাকা আত্মসাৎ করছে, হতেই পারে, এরকম শুনেছো তুমি। সেই মানুষটাকে যদি কাটাতে হয়, এই হিলিংই একমাত্র রাস্তা। কারণ হিলিং হচ্ছে এমন একটা প্রসেস, সবাই বলে যে তন্ত্র বশীকরণ করলে হয়ে যায়, হয়, সেটা পাওয়ারফুল করতে হয়, কিন্তু এখনকার দিনে যা হচ্ছে তন্ত্রের নামে, তন্ত্র মানে তো শরীর, তন্ত্রের নামে একটা পুরো মিথ সৃষ্টি হয়ে গেছে, এক গাদা টাকা নিয়ে সবাইকে বোকা বানানো হচ্ছে। তো এইটা হয়, অবশ্যই হয়, পরকীয়াটাকে কাটানো যায়। আবার যদি সেই পরকীয়া যদি ঠিকঠাক হয়, লংজিভিটি লাভ করে, এরকমও হয় যে হিলিং দিয়ে সেটা ঠিকঠাকও করা যায়, সেটা যদি তার জন্য সুইটেবল হয় তাহলে। মানে ধরো এরকম হচ্ছে যে তার বর মানে যে হাজবেন্ড আছে প্রচণ্ড তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স আসছে, মানে শ্বশুর বাড়ি শাশুড়ি শ্বশুর প্রচণ্ড অত্যাচার করছে, সেই ক্ষেত্রে সেই মানুষটা যদি সুখী হতে চায় তার তো একটা রাস্তা দরকার, যদি ইউনিভার্স চায় তাহলে অবশ্যই হয়ে যাবে। তুমি যে কথাটা বললে যে ডোমেস্টিক ভায়োলেন্স বা শাশুড়ি বৌমা, এখানে আমার জানতে ইচ্ছা করছে, আমরা অনেক সময় ভুল মানুষের সাথে সম্পর্কে যাই, মানে আমরা চুজ করতে পারি না যে এটা আমাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না, অনেকটা এগিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি, সেখান থেকে আবার বেরিয়েও আসতে পারি না, আবার অনেক সময় বেরিয়ে আসি, আবার একটা সম্পর্কে যখন জড়াই সেটাও ভুল হয়ে যায়। মানে মানুষ বারবার কেন ভুল সম্পর্কে জড়ায়? এটা কি আমি শুধু এটা রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, ধরো শাশুড়ি, হাজবেন্ড, বৌমা, এদের ক্ষেত্রেও হতে পারে, না যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এটা হয় যে ভুল কেন হয় বারবার, কেন আমরা রাইট পারসন চুজ করতে পারি না? প্রথম কথা, এই যে কথাটা বললে এই কারণের জন্যই এখন আইনি সমস্যাটা বেশি বেড়ে গেছে। হ্যাঁ, একদম তাই। মানে 498 কোর্টে গেলে প্রচুর কি হচ্ছে না, শাশুড়ি আমার উপর অত্যাচার করে, শ্বশুর আমার উপর অত্যাচার করে, আবার বরের নামটাও কোথা দিয়ে ঢুকিয়ে দিল, হতেই পারে। তো এটা মানুষের জীবনে কেন আসে? ওই যে বললাম সোল কন্ট্রাক্ট, আমি যদি ঠিকঠাক মতো পূর্বজন্মে যদি কর্মটা ভালো করে না করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, কর্মটা যদি ঠিকঠাক করে করো তাহলে তোমার পাস্ট যাই থাকুক পরবর্তী লাইফটা ভালো করে যাবে। তার মানে রাশিচক্রের নবম ঘর, নবম ঘর মানেই তোমার সেখানে পূর্বজন্ম। আচ্ছা, তার মানে এইখানে যদি কোনো পাপগ্রহ বসে থাকে তাহলে তোমার সত্যি সত্যি কপালে দুঃখ আছে, এবং সেইটা রিলেটেড যদি সপ্তম ঘর হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সপ্তম ঘর নিজের জায়া বা নিজের স্বামী, হ্যাঁ, এরকম ইন্ডিকেশান দেয়। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ কেন অ্যাট্রাক্ট করে এইগুলো, মানুষ বারবার সেটা চেতে থাকে যে আমার কাছে আমার সাথে ভুল হবে না তো, আমার সাথে এটা হয়ে যাবে না তো। তাহলে কি করছে, সেইখানে এই রেখিতে চলে আসলাম, ওইখানেই মানুষের স্বাধিষ্ঠান চক্র ডিস্টার্ব হচ্ছে। তার মানে স্বাধিষ্ঠান চক্র ডিস্টার্ব হয়ে গেলে কি হবে, মানুষের লিপিডজনিত যে কোনো সমস্যা হবে, সম্পর্কজনিত সমস্যা হবে, ডিভোর্স হবে, এই যে আইনি সমস্যা তৈরি হবে, ক্যান্সার হবে, এমন কি সেক্সুয়াল যে কোনো প্রবলেম হতে পারে। তার মানে এইটার সাথে রিলেটেড। আচ্ছা, এটা কি কোথাও মানে পূর্বজন্মের সাথে রিলেটেড, মানে এর মধ্যে কি কোনোভাবে তোমার পূর্বজন্মের কর্মফল থাকছে? মানে যে আমাদের যে ভুল মানুষের সাথে সম্পর্কগুলো তৈরি হয়,
এটার সাথে কি পূর্বজন্মের কর্মফল? অবশ্যই পূর্বজন্মের কর্মফল থাকে, কারণ পূর্বজন্ম যদি মানে ঠিকঠাক না হয়, মানুষের যদি কর্মটা ঠিকঠাক না হয়, কেউ রিলেশনশিপে আছে, রিলেশনশিপে থাকতে থাকতে আর একজনের সাথে, মানুষের এটা নেচার হয়ে গেছে এখন, মানুষ লিভিংয়ে থাকবো মানে একজন রাখবো ঘরে, তাও আবার আরেকজন থাকবে। তো সেই মানুষগুলোকে তখন কি হয়, একটা তো কার্মিক ব্যাগের সৃষ্টি হয়, মানে সে যখন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় কোনো মানুষের সাথে থাকে বা সমস্যা তৈরি হয়, সেই জায়গাটার এনার্জিগুলো তার সাথে আসে। এটা আস্তে আস্তে রিলেশনশিপে অনেকটা প্রভাব দেখা যায়, আর কিছুই না। এইগুলো কি হয়, মানুষের অরার মধ্যে গেঁথে যায়। যখন এইটা আমাদের 5টা শরীরের মধ্যে, মনোময় কোষ আর প্রাণময় কোষের মধ্যে আর আনন্দময় কোষের মধ্যে এটা গেঁথে যায়, তখন মানুষের এই যে রিলেটেড সমস্যাগুলো বেশি বেশি করে হতে থাকে। ওরা কি চেক করা যায়? ওরা অবশ্যই চেক করা যায়। এনার্জি? হ্যাঁ, এনার্জি অবশ্যই চেক করা যায়। তুমি যদি চাও আমি তোমাকে এখনই চেকিং করিয়ে দিতে পারি। তো বেশ, নাও। একদম একদম। তো চশমাটা খুলতে হবে। হ্যাঁ, চশমাটা খুললাম। এবার আমার ঘড়িটাও আমি খুলে নিই। আমি ঘড়ি খুলবো? অবশ্যই ঘড়ি খুলতে হবে। আচ্ছা, কনসেন্ট্রেশন হাতের দিকেই থাকবে। তো হাতটাকে 2 কাছে আনো, কাছে এনে তুমি যেটা করবে এরকম করো, ঘষতে থাকো জোরে জোরে। গরম হয়েছে? চলে যাও। হাত এরকম থাকবে, এই যে আস্তে, এই যে এরকম। আস্তে 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 সরবে, খুব আস্তে আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। কনসেন্ট্রেশন 2 হাতের মধ্যেখানে থাকবে, আরো আস্তে আস্তে সরবে। দেখবে হাতের মধ্যে একটা বলের মতো চাপ অনুভব হচ্ছে, কনসেন্ট্রেশন ওই দিকে। হচ্ছে? দেখো তো, এই এরকম করে দেখো তো, আমার যেরকম এখানে এসছে, তোমার এরকম করে দেখো তো, সামনে বাধা দিচ্ছে কিছু বলের মতো। উপর থেকে দেখো, উপর থেকে যাও, উপর থেকে যাও, যাও যাও, এরকম করো হালকা করে। হচ্ছে? ওইটাই হচ্ছে এনার্জি বল বা চি বল। মানে চি মানেই তোমার রেইকি, রেইকির চীনে যে ভাষাটা সেটা হচ্ছে চি নামে পরিচিত, আর রেইকি জাপানে রেইকি নামে পরিচিত, সেটা আমি বিস্তারিত বলছি। এইটাই হচ্ছে মানুষের এনার্জি। মানে তুমি রেইকি শিখলে বা করলে, তোমার হাত দিয়ে ভগবানের যেরকম এনার্জি যায়, তোমার হাত দিয়েও প্রবাহিত হবে, সেটা তুমি প্রত্যক্ষ প্রমাণ পাবে। ওকে, এই এনার্জিটা দিয়ে আমাদের কাজ করা হয়, এটাই তোমার অরা। এটাই ওরা? এটাই অরা। যত তুমি রেকি করবে এটা আরো এক্সপ্যান্ড হতে থাকবে। তার মানে মুনি ঋষিরা যখন, দেখতে পেয়েছো তাহলে? বুঝতে পেরেছো? তোমরাও এটা করবে, তোমরা করলেও বুঝতে পারবে। তো মুনি ঋষিরা যখন কোনো কিছু ইনটিউশন পায়, বা যারা যারা মহাত্মা এসছে আমাদের এই ভূস্বর্গতে, তো যারা যারা ইনটিউশন পায়, প্রত্যেকের অরা সেই পর্যন্ত এক্সপ্যান্ড হয়ে গেছে। তার মানে আমাদের শরীরের বাইরে যে 5টা কোষ থাকে, এই যে ভৌতিক শরীর, এটা হচ্ছে অন্নময় কোষ, তারপরে হচ্ছে মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই কোষগুলো বড় হতে থাকে। যত বড় হবে, তার মানে আমার ভবিষ্যতে এরকম লাগছে, আমার কোনো একটা, মানে কেউ কেউ বুঝতে পারে, রেকি না শিখেও বুঝতে পারে যে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে সেই জায়গাটায় তার ওরা চলে গেছে। এবার রেকি অতিরিক্ত এনার্জি এনে সেই বিপদগ্রস্ত অবস্থা থেকে নিজেকে ঠিক করা যায়। তার মানে তোমার যে অনেকের আছে না ব্ল্যাক ম্যাজিক করে, অনেকেই আছে যে এই যে উল্টো পাল্টা ক্রিয়াকর্ম, শ্মশান ক্রিয়া, কর্ণ পিশাচিনী, বিভিন্ন রকম বাজে বাজে ক্রিয়া তার উপর করছে, বা রিলেশনশিপ ভাঙার জন্য অনেক ক্রিয়া করছে। যারা রেকি করে, যদি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারে, তার অরাটা, মানে দেহ কবচটা, ওরাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা দেহ কবচ।
এটা তো কবজের মতোই লাগলো, মানে এতটাই শক্ত। তার মানে তোমার হাত যখন এতটা পুরু হয়েও সেটা যাচ্ছে না, তার মানে ওটা একটা এনার্জি। তোমার রেকি করতে 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 এমন একটা অবস্থা হবে, এটা পুরু হয়ে যাবে একদম কবজের মতো। তার মানে যখন তোমার কাছে ওই ব্ল্যাক ম্যাজিক বা কোনো বান মারা কোনো এইসব উল্টো পাল্টা জিনিস, নেগেটিভ এন্টিটি, অনেকে পজেশন হয়, পজেস্ট হয়, সেমি পজেস্ট হয়, যেগুলো আসতে থাকে, সেইগুলো কেটে বেরিয়ে যাবে বা ব্যাকফায়ার করে তার দিকেই চলে যেতে পারে। আচ্ছা, আমরা রেইকি নিয়ে কথা বলছি, আমরা এর আগে পিএলআর বা পূর্বজন্ম নিয়ে কথা বললাম, পাস্ট লাইফ নিয়ে। আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, এই রেইকি দিয়ে কি পূর্বজন্মকে হিলিং করা যায়? অবভিয়াসলি করা যায়। আচ্ছা, রেকি দিয়ে কি করে করা যায়? হ্যাঁ, মানে এটা খুব ইন্টারেস্টিং এই ব্যাপারটা, আমার ওই জন্য আর কি আমি জানতে চাইছি। হ্যাঁ, রেকিতে মেথডগুলোর নাম একটু আমি টাচ করে বেরিয়ে যাই। পেপার মেথড বলে একটা পদ্ধতি আছে, এবং উইশ ফুলফিলমেন্ট বলে একটা পদ্ধতি আছে, যেখানে বিভিন্ন রকমের উইশ পূরণ করা যায়। তাই বলে লটারি বাঁধাতে পারবে এরকম উইশ নয়। আচ্ছা, কাউর মানে পরকীয়া সম্পর্ক ঠিক করতে পারবে এরকম উইশ নয়। যেটা তোমার লিগালিটি আছে সেইটাই তুমি করতে পারবে। আচ্ছা, মানে লিগাল হতে হবে, লিগাল হতে হবে বিষয়টা। এবং এই সম্পর্ক বা এই পূর্বজন্মের যে কোনো যদি প্রবলেম হয়, বা পূর্বজন্মের যদি এই জন্মে কোনো প্রবলেম হয়, সেটাকে হিল করতে গেলে সেইখানে রেকি ফ্লো করা যায়। এই পেপার মেথড বা বিভিন্ন কয়েকটা আছে, সেটা আমি ক্লাসেই শেখাবো। যদি এটা প্রয়োগ করা যায় তাহলে পূর্বজন্মটা হিলিং হবে। তাহলে কি করে বুঝবে মানুষ কি করে হিল হচ্ছে? এটাই হচ্ছে প্রশ্নটাই তো আছে। হ্যাঁ, আমি কি করে বুঝবো? যখন সে হিলিং করবে 1 থেকে 1.5 মাস পর থেকে সে বুঝতে পারবে। ধরো কারোর রিলেশনশিপের সমস্যা আছে, স্টিল নাও এখনও রিলেশনশিপের সমস্যা আছে, তাহলে সে যদি রিলেশনশিপ প্লাস পূর্বজন্মটা হিল করে, এই জন্মের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে। ওকে। মানে ঠিক হবে ইন দ্য মিনস, এরকম বলছি, ধরো তা মেয়েটার উপর প্রচুর অত্যাচার হয়। ধরো তুমি এই যে কথাটা বললে শাশুড়ি বৌমার সম্পর্ক, হতেই পারে পূর্বজন্মে শাশুড়ি মানে যে ছিল সে তার মেয়ে রূপে এসেছিল, তাকে সে অত্যাচার করেছে, এই জন্মে তার হইতে কষ্ট পাচ্ছে। মানে অ্যাকচুয়াল তুমি কোনো কষ্ট পায় না, সোলকে বোঝাতে সাহায্য করে ইউনিভার্স যে যেটা তুমি করেছো সেটার তুমি প্রাপ্তি হিসাবে এটা পাচ্ছ। এটা ইউনিভার্স বুঝিয়ে দেয়। কাউকে হার্ট করার মানে পরমাত্মার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, মানে বডিকে এটা বারবার জানান দেয়, বা একটা সোলকে বারবার জানান দেয় যে এইটা তোমার জন্য প্রাপ্য, এটা তুমি পেয়ে গেলে তোমার কন্ট্রাক্ট শেষ, তুমি আবার পরমাত্মার কাছে চলে যাবে। এটাই হচ্ছে প্রাপ্য। তার মানে ইউনিভার্সের কাছে যদি কেউ চায়, ইউনিভার্স এটা দেয়? অবশ্যই দেয়। মানে ওই যে আমি অপঘাতে মৃত্যুর যে ব্যাপারটা বললাম, সেই সময় তোমাকে একটা কথা বলেছিলাম, বারবার সেই ছেলেটা দেখতে পাচ্ছে যেখানেই যাচ্ছে যে কেউ অপঘাতে মারা গেছে, বা টিভিতে চলছে কেউ সুইসাইড করে মারা গেল, এরকম দেখতে পেয়েছিল। তার মানে যে যত বেশি ভাববে সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে। আচ্ছা, মানে ম্যানিফেস্টেশন পাওয়ারটা মানুষের এত বেশি, ওই জন্য চিন্তা ভাবনাটা, মানে যারা আমরা রেকি করি না বা যারা হিলিং পথে আসি, তাদের সবসময় বলতে হয় কোনোদিন মুখে অভিশাপ দেবে না, প্লাস কথাটা ভালো করে বলবে সবার সাথে, এবং তুমি চিন্তা ভাবনাটা ভালো করবে। মানে কেউ আমার উপর উল্টো পাল্টা ইন্টেনশন দিয়েছে, আমি তো রেকি করি বা লামাফেরা করি বা এই হিলিং মোডালিটিতে রয়েছি, আমরা তার সম্বন্ধে খারাপ চিন্তাও করতে পারবো না যে তার খারাপ হয়ে যাক, মানে চটজলদি তার হয়ে যাবে। ওই জন্যে আমরা যতখানি থাকি, মানে যারা স্পিরিচুয়াল হিলার আছে, যারা তন্ত্র করে, যারা মায়ের সাধক, কালীর সাধক, যাই হোক, যারা স্পিরিচুয়াল হিলিংয়ে আছে, প্রত্যেকেই তার ওয়ে নিয়ে চলে, এদেরকে হার্ট করা ঠিক নয়। আচ্ছা, গোসাই ঠাকুরের আড্ডার বেশ কিছু দর্শক আমাকে ইনবক্স করেছিলেন যে আমাদের আগের এপিসোড দেখে যে রেইকি বা হিলিং দিয়ে অটিজম ঠিক করা যায় কিনা। আচ্ছা, এটা কি সম্ভব কোনোভাবে? সেই দর্শকদের আমি আজকে এই উত্তরটা দিতে চাই অনির্বাণ দাদার এই এপিসোড থেকে।
তুমি যদি একটু বলো যে অটিজম কি ঠিক করা সম্ভব কোনোভাবে? অবশ্যই ঠিক করা সম্ভব, সম্ভব। অবশ্যই ঠিক করা সম্ভব। দেখো, এবার আমি লজিক্যালি আসি। আমি প্রথমেই বলেছি যে আমি লজিক নিয়ে চলতে খুব ভালোবাসি, এমনি এমনি আমি এই পথে আসিনি। প্রথমেই বলবো যে পুরোপুরি কিওর হবে না, এটা যদি তারা ভালোভাবে মেনে নিতে পারে তাহলে অবশ্যই যেটুকু সুস্থ হতে পারে সেইটুকুই নিয়েই চলতে হবে। হ্যাঁ, আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি হিলিং করেছি বাই লামাফেরা অ্যান্ড রেকি থ্রু। হিলিং আমার কাছে একটা মহিলা নিয়েছিলেন তার বাচ্চাটার জন্য 6 মাস। তো 6 মাস হিলিংয়ের মধ্যে এরকম হয়েছে, প্রথমে বাড়বে জিনিসগুলো, মানে যেটা আছে তার থেকে আরো বেড়ে যাবে। আচ্ছা, কীরকম বাড়বে? 15 দিনের মধ্যে বাড়তে পারে। কেন বাড়বে? কারণ আমরা সবাই জানি নেগেটিভ এন্টিটি, নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কোনো কিছু শরীর থেকে যখন যায় বা অরা থেকে যখন যায় তখন শরীরকে পীড়া দেবেই। এইবার পীড়া দিতে দিতে ভালো হতে হতে আসবে। ও এখন সুস্থ, অবভিয়াসলি সুস্থ, কিন্তু যে ব্যাপারগুলো থাকে অটিজমে, যে মানে খেতে চায় না, বাচ্চাটা ঘুমোতে চায় না, অটোমেটিক্যালি সবসময় কাঁদছে, ঘুমের মধ্যে আটকে আটকে উঠছে, ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা যেগুলো হয় সেইগুলো থেকে অনেকটাই মুক্ত। এই ক্ষেত্রে কিছু ক্রিস্টালও সাজেশান দেয়া যায়। হ্যাঁ, যেহেতু এইটা আমাদের মানে এই অটিজমটা গভর্ন করে আমাদের সহস্রার চক্র, আজ্ঞা চক্র আর স্বাধিষ্ঠান চক্র। আর স্বাধিষ্ঠান কথার অর্থই হচ্ছে স্ব অধিষ্ঠান, যেখানে নিজে আমি বসবাস করব। সেইখানে দাঁড়িয়ে যদি এই চক্রগুলোকে হিলিং দেয়া যায় বা তার পরিবারের কেউ যদি থাকে যে রেকি শিখে নিল, তাহলে অবভিয়াসলি আমি তাকে শিখিয়ে দেবো, শিখিয়ে দিয়ে সে নিজেও হিল করতে পারে। এমনকি আমি এটাও করেছি, মানে এই যেহেতু অটিজম বিভিন্ন কেস স্টাডি আসে, বাড়িতে যদি আমার কাছে 2জন ব্যক্তি শেখে, একজন 10 বছরের কোনো যদি ছোট ছেলেও থাকে, অটিজম বাদ দিয়ে তার 2টো ছেলে, ছোট ছেলে যদি থাকে, তা আমি শিশুদের ক্ষেত্রে রেকি ফ্রি অফ কস্ট আমি অ্যাটিউনমেন্ট দিয়ে দিই। বাহ, হ্যাঁ, এটা করেই দিই। তো বাড়িতে যদি একজনও কেউ, মানে শর্ত ওটা, মানে এমনি এমনি ফ্রি দেবো না, মা বাবাকে রেকি শিখতেই হবে বা যে কোনো একজনকে, মা অথবা বাবাকে শিখতে হবে, তাহলে আমি শিশুদের যে 10 বছরের নিচে তাকে আমি অবশ্যই শিখিয়ে দেবো। এইটা দিলে তার ভাইকে সে দিতে পারবে, সেই বাচ্চাটাকে দিতে পারবে। ঠিক। তাহলে আপনারা যারা আমাকে প্রশ্নটা করেছিলেন, আশা করছি উত্তরটা পেয়েইছেন, এবং এরপরে যদি দাদার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, বলেই দিয়েছে দাদা আগে যে ফোন করার কোনো টাইমিং নেই, দাদা সবসময়ই আছে। আরেকটা কথা আমার তোমার সাথে কথা বলতে বলতে এখন মাথায় এলো, সেটা হচ্ছে যে আমার এক বান্ধবী ছিল যার সাথে আমার কথা হতো। এরকম কথা হতে হতে তার কাছে আমি শুনেছিলাম যে তাকে মনের মধ্যে কেউ বলছে যে এটা করো, নালে এটা না করলে তাকে এরা মেরে ফেলবে বা তাকে সুসাইড করতে হবে, এই টাইমের মধ্যে এটা করতে হবে। মানে আমাকে এটা বলতো যে কেউ একটা হয়তো আমার মনের মধ্যে বলছে যে এটা না আমাকে এই টাইমের মধ্যে করতে হবে, নাহলে আমার একটা কিছু খারাপ হয়ে যাবে বা আমাকে একটা খারাপ কিছু করতে হবে। আচ্ছা, বলে দিই এটাকে কি বলে। এটাকে ওসিডি বলে। এবার আমাদের পরমাত্মা আমাদের মনে 2টো পার্ট রেখেছে, একটা পজিটিভ, নেগেটিভ। আচ্ছা, 2টো ওয়ে আছে। নেগেটিভটা যদি বেশি বেড়ে যায়, এই ধারণাগুলো আসতে থাকে, মানে অরার মধ্যে ডিস্ট্রেস এনার্জিটা প্রচুর চলে আসে, তখন এটা আসে। কীরকম? পূর্বজন্মে যদি কোনো সমস্যা হয় বা এই জন্মেই পাস্টে, মানে ছোটবেলা থেকে, ওই জন্যই তো চাইল্ড হিলিংটা দরকার। রেকিতে চাইল্ড হিলিং বলে একটা আছে, যেটা আমি শেখাই, যে কি করে চাইল্ড হিলিং, যেটা পাস্ট লাইফ রিগ্রেশনে আছে সেটা আমি রেকিতে শিখিয়ে দিই, যেটা কেউ শেখাবে না। তো এই চাইল্ড হিলিংটা থেকে হিলিং করতে করতে আসলে আমার মানে এই জন্মে যে ওসিডির সমস্যাটা তাহলে ঠিক হয়ে যাবে। কি হচ্ছে, একটা ব্যক্তি, এই ব্যক্তিটার কি হচ্ছে যে পাস্ট লাইফে কোনো একটা সমস্যা হয়েছিল, তার ট্রিগার হিসাবে এই জন্মে কোনো একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটলে
কি হয়েছে না, সেইটা আবার মাথার মধ্যে, মানে যেহেতু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড দুটো মাইন্ড আছে, এবং সুপার কনসিয়াস মাইন্ড আছে, তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড মোস্ট পাওয়ারফুল। তো এর মধ্যে 90%, মানে যেহেতু আমরা সমস্ত কিছু স্টোরেজ করে রাখি, এইবার এই স্টোরেজটা যখন থেকে যায়, এইটা অ্যাট্রাক্ট হয়ে হয়ে আসে, ল অফ অ্যাট্রাকশানের মতো, বা কোনো কিছুর থ্রুতে সেই ঘটনাটা ঘটলো প্যাটার্ন হিসাবে, যেটা সে অ্যাট্রাক্ট করেছিল সেইটা হিসাবে আসতে থাকে। আচ্ছা, যখন এটা আসবে তখন সেটা প্যাটার্নটা রিপিট হলে সেটা কি হয়, তখন তার মনের মধ্যে এই প্রবলেমটা হবে যে, সাপোজ একটা উদাহরণ, যে আমি কি আমার বয়ফ্রেন্ডটাকে হারিয়ে ফেলবো। ব্যাস, এই যে ট্রিগারটা হয়ে গেল, যে ভয়, তার মানে তার মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র কিন্তু খারাপ হতে শুরু করছে, সে অলরেডি হারিয়ে ফেলবে। তো আর তুমি সবাই জানবে এটা, যে মানুষ যেটাতে বেশি ভয় পায় সেটাই বেশি করে হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। তো সেইখানে কি করতে হয়, সেখানে হিলিং গিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে এটা বলা যে এই ওসিডি পেশেন্টটা কেন হয়, তখন যখন এইটা চালু হয়ে গেল তার মনের মধ্যে, আমি হারিয়ে ফেলবো না, তো তখন ওই নেগেটিভ ভাইবসটা বাড়তে থাকবে। আচ্ছা, এটাও তো একটা কোথাও গিয়ে নেগেটিভ ম্যানিফেস্টেশন হচ্ছে। ওই জন্যই বললাম নেগেটিভ ভাইব্রেশনটা বাড়তে থাকবে। যেই নেগেটিভ ভাইব্রেশনটা বাড়তে থাকলো, তখন যেটা হবে, তখন অলরেডি ওটা ম্যানিফেস্ট হয়ে যাবে। আর ম্যানিফেস্টেশনের সাথে এরকম হবে যে, তুমি যদি এই কাজটা না করতে পারো নেগেটিভ ওয়েতে, তাহলে তুমি ধরো এরকম, মানে ছিল আমার কাছে একটা পেশেন্ট, ও হাত কাটতো, যদি তুমি এক্ষুনি এই হাতটা না কেটে ফেলো, বা এরকমও হয়েছে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ওই মুহূর্তে চড় না মারো সে স্টেশনে, তাহলে এই সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে। সে মারলো বা হাত কাটলো, মেরে সে অটোমেটিক্যালি কাঁদতে থাকছে যে আমি এটা কি করলাম। মানে তারা বুঝতেও পারে যে আমি ভুল করছি, কিন্তু তাদের এতটাই পাওয়ার ওটা, তো এইটাকে আর এই পথে আসতে দেয় না। তখন কি করে, মানে কি করে ঠিক করতে হয় এইগুলোকে, ঠিক করার ওইটা হচ্ছে দীর্ঘদিন ধরে রেখি হিলিং নিজে শিখে নেবে, অথবা যদি হিলিং নেয়, এটা হিলিং নিতে মোটামুটি যদি ঠিক হতে হয় 6 মাস থেকে 1 বছর। খুব গুরুতর যদি সমস্যা হয়, কেউ 41 দিন 2 মাস হিলিং নিয়ে কিচ্ছু হবে না। আর সবচেয়ে বড় কথা, এখন তো মানুষের মধ্যে যেটা হয় যে হিলিং দিলাম ঠিক হয়ে গেল, মানে হয়ে যাবে এরকম একটা ব্যাপার, কিন্তু এটা হয় না, হট করে হয় না। এখন যে যুগের যে ভাইব্রেশনটা আসছে বা আছে, সেই ভাইব্রেশনে হঠাৎ করে সমস্ত কিছু হয় না, সময় লাগবে, কিন্তু যেটা হবে সলিডিটি হবে, সলিড একদম। তো রেকি করলে বা এই হিলিং নিলে অত্যন্তভাবে এই যে ওসিডির সমস্যা সেটা দূরীকরণ হয়। তার সাথে এটাও বলবো না যে ওষুধ খাবে না, এটা হলো রেকি করলে আর একটা জিনিস বলে দিই, অনেক সময় ওসিডি পেশেন্টদের কি হয়, ভালো ডাক্তার খুঁজে পায় না, মানে যে মানুষটার হাতে সে চিকিৎসা হবে বা যে ওষুধের দ্বারা চিকিৎসা হবে। রেকি করলে কি হয় জানো তো, তোমার চক্রগুলো অ্যালাইন হয়ে যাবে। মানুষ এটা বুঝতেই চায় না যে আমি রেকি পয়সা দিচ্ছি মানে আমি আমি পুরোপুরি ছেড়ে দিলাম, সে সমস্ত কিছু ঠিক করবে, এটা নয়। তোমাকেও কিছু কর্ম করতে হবে তার সাথে সাথে। তার মানে রেকি যদি সে নেয়, তার সাথে সাথে আমি সবসময় ডিসক্লোজ করি এরকম, বা করি না এরকমও হয়, কিন্তু আজকে করছি, যে রেকি করতে করতে এরকম হয় যে তার একটা ডাক্তার পেয়ে গেল ভালো, বা তার ওষুধটা ভালো পেয়ে গেল, যে ওষুধটা তার অ্যাকচুয়াল সুস্থ হওয়ারই নয়, একটা ডাক্তার ভাবছে অন্য ডাক্তারের সেই ওষুধটা দিয়েই তাকে সুস্থ করলো, এরকম হয়। মানে ওয়েগুলো খুলে যায়। তোমার যেগুলো ব্লকেজ, যেটা তুমি বলছিলে যে ব্লকেজগুলো কি সত্যিই খোলে, এই ব্লকেজগুলো রেকি দ্বারা খোলে, এবং পিএলআর করলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এখন আমরা বা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন ভীষণ অশান্ত, মানে মনের মধ্যে শান্তি নেই, বিভিন্ন রকম চিন্তা, ফ্যামিলি প্রেশার, কেরিয়ার নিয়ে বিভিন্ন রকম চাপ চলতেই থাকে মাথার মধ্যে। মেডিটেশন করলে কি সত্যি শান্তি আসে? অবশ্যই আসে। মেডিটেশন কি করে,
মেডিটেশন আমাদের মনকে শান্ত করে, আচ্ছা। মনকে শান্ত করে। কিন্তু ধরো সেই মানুষটা কনসেন্ট্রেট করতেই পারছে না কিছু ভাবে, সেক্ষেত্রেও করা মানে হয় মেডিটেশন? শোনো, এবার আমি একটা কথা বলি, যে লোন দেনায় জর্জরিত, যেটা তুমি আরো ভালো করে বলতে চাইছো, তারা কি মেডিটেশন করতে পারবে? আমি বলবো দরকার নেই, দরকারই নেই। তারা একটা কাজ করবে, তারা যদি রেকি শিখে নেয়, মানে যেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি, রেকি যদি শিখে নেয়, তাদের হয়তো প্রথম যে ইয়েটা, যেটা মানে ওয়েটা আছে, একটা মানুষ একটা কিছু করলে, ভালো কিছু করলে তো কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে, খারাপের মধ্যে দিয়েও যেতে হয়। সেই প্রসেসটাকে পার করতে যেটা সময় লাগছিল মেডিটেশন করে, সেটা রেকি বা হিলিং করলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিগুলো কি করে না, যেটা সবাই মিথ বলে মনে করে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা নয়। নাই হতে পারে, আমি অন ক্যামেরাই বলছি, নাই হতে পারে, কিন্তু এইটা হবে যে তোমার শরীরের উপর একটা রেনকোট পড়ে যাবে। তার মানে বৃষ্টি আমার জীবনে হবেই, এটা একদম স্বাভাবিক, মানে বিপদ আসবেই। কিন্তু কি হবে, যেটা লজিক্যালি, রেনকোট পরলে কি হয়, আমার কোথাও গলার এখানে ভিজলো, বুকের এখানে ভিজলো, পেটের এখানে ভিজলো, এরকম হয়, কিন্তু পুরোপুরি ভিজলাম না। ঠিক। তার মানে মানুষের যে এই যে ম্যাট্রিক্সের দুনিয়ায়, যেটা তখন বলছিলাম, বিপদগুলো থেকে, এই যে ভিডিও গেমগুলো চলছে, এর থেকে বেরোনোর একটা ওয়ে পেয়ে যাব। হতে পারে আমার ডাক্তার ভালো পেয়ে গেলাম রোগের ক্ষেত্রে, যাতে আমি সুস্থ, আমার সুস্থ হওয়া নিয়ে কথা। হ্যাঁ, আমি রিলেশনশিপে ভালো মানুষ পাচ্ছি না এরকম করে এমন একটা মানুষ পেয়ে গেলাম রেকি করেও, যেখানে আমার পরবর্তী জীবনটা সুন্দর হয়ে গেল, তাহলে আমার ভালো থাকা নিয়ে কথা। মানুষ আর্থিক দিক থেকে সচ্ছল নয়, কিন্তু আমি যদি বারবার কন্টিনিউয়াসলি 1 ঘন্টা করে মূলাধার চক্রে দিতে থাকি রেকি, যেটা রেকটাম মানে কক্সিস টেলবোন অঞ্চল এরিয়ায় থাকে, সেইখানে যদি রেকি দিতে থাকি, হয়তো আমাকে রাতারাতি 1 কোটি টাকার মালিক করে দেবে না, কিন্তু অপরচুনিটি আসবে। এবার অপরচুনিটি নেওয়া না নেওয়ার ব্যাপারটা তোমার পুরো। আমার কাছে 10,000 টাকার কাজ আসলো, অনেকে যেটা করে যে আমি এই হোটেল বা এই লাইনে ছিলাম, আমি ওইখানে যাওয়ার জন্য আমি 10,000 টাকার কাজ করব না। প্রথমে আমি একটা সময় আমি 1 লাখ টাকা কামিয়েছি, কিন্তু আমার বর্তমান পরিস্থিতির জন্য আমার কাজটা চলে গেছে, কিন্তু আমি পাচ্ছি 15,000 টাকার, যেটা মানুষ সবচেয়ে বড় ভুল করে। কিন্তু আমি এই 10,000 টাকার কাজ প্রথমে করতে পারবো না, কিন্তু এটা ভুল করে। রেকি করে যদি এটাও পায়, এটাও নেওয়া উচিত, কারণ সে তো এই রেকির কন্টিনিউয়াস প্রসিডিওরের মধ্যে আছে, হিলিং প্রসিডিওরের মধ্যে আছে। হতেও পারে এই 10,000 কাজ থেকে এমন একটা ব্যক্তি চলে আসলো যা তাকে 2 লাখ টাকাও মাইনে করে দিতে পারে। তার মানে আমার ভালো থাকা নিয়ে কথা, এইগুলো হয় রেকির মাধ্যমে। যারা রেকি শিখেছে তারা কেউ ভালো নেই। হ্যাঁ, কেউ যদি পারে কমেন্ট করুক, কিন্তু সবাই ভালো আছে এটা বলতেই হবে। যারা রেকি শিখেছে প্রত্যেকেই ভালো আছে, যারা পিএলআর করেছে, যারা লামাফেরা করেছে, প্রত্যেকেই ভালো আছে। খারাপ আছে কেউ কমেন্টে বলতেও পারবে না। ঠিক ঠিক। আচ্ছা, তুমি কি আমাদের দর্শকদের একটুখানি শিখিয়ে দেবে কিভাবে মেডিটেশন করা উচিত বা কোন প্রসেসে করা উচিত? আমি একটা মেডিটেশন শিখিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের রেকিতে রয়েছে। এটা করলে মন শান্ত হয়। অনেকে তো বলে যে মেডিটেশন নাকি অনেকক্ষণ ধরে অনেক ব্যাপার, কিন্তু এই মেডিটেশনটা করলে জাস্ট এটা হয় 3 মিনিটের, এটা আমি ক্লাসে শেখাবো, কিন্তু আমি এটা 1 মিনিটই করাচ্ছি। এই 1 মিনিট থেকে শুরু করে সেটা 15 মিনিট, 3 মিনিট, আধ ঘন্টা, 2 মিনিটও করতে পারে, বা 15 সেকেন্ডও করতে পারে। এইটা করতে করতে মানুষের মনটা শান্ত হয়। সারাদিনে 1 মিনিট করেই করুক, মানুষের 24 ঘন্টার মধ্যে সারাদিনে 1 মিনিট দেওয়াই যায়। তো আমরা লেটস স্টার্ট। ঘড়িটা খুলবে তুমি। আচ্ছা, যেটা করবে, এই হাতটাকে এরকম জড়ো করবে, হাতটা এরকম থাকবে পুরো, এই বুড়ো আঙুল দুটোকে নিজের অনাহত চক্রের কাছে, হাতটার মধ্যে হালকা ফাঁকা থাকবে, চাপবে না। হ্যাঁ,
ব্যাস, চশমাটা খুলতে হবে যে একটু। ব্যাস, ঠিক আছে। চোখটা বন্ধ থাকবে সারা সময়ের জন্য, চোখ বন্ধ। আস্তে আস্তে মনটাকে দুই হাতের পাতার মধ্যে প্রবেশ করাও। দুই হাতে যে কোনো সেন্সেশন বা অনুভব যা কিছু করতে পারো সেটা মন দিয়ে দেখতে থাকো। বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে, চিন্তা আসাটা স্বাভাবিক। সেই চিন্তাটা আসলে হালকা করে সরিয়ে মনটাকে আবার দুই হাতের পাতায় নিয়ে আসো। দেখো ইউনিভার্স থেকে একটা উচ্চতর লাইট এসে তোমার সহস্রার চক্রে প্রবেশ করছে, এসে গলার মধ্যে দিয়ে, বুকের মধ্যে দিয়ে, পুরো হাতের দুই পাতার মাঝখানে। হাতের কি ভাইব্রেশন হচ্ছে সেটা দেখতে থাকো। যে কোনো চিন্তা আসা স্বাভাবিক। চিন্তা আসলে চিন্তাটাকে সরিয়ে হালকা করে নিজেকে দু চোখে, নিজের হাতটাকে সেইখানেই মনটাকে ধরে রাখো। আস্তে আস্তে দুই হাতের পাতার মাঝখান থেকে মনটাকে দুই চোখের পাতায় নিয়ে আসো। দুই চোখের পাতাটা দেখে দুই হাত ঘষে দুই চোখের পাতায় দিয়ে সেশন শেষ করো। আচ্ছা, অনেস্টলি বলবে যে কেমন লাগলো এটা? ভালো লাগে। তুমি একদম অনেস্টলি? একদম অনেস্টলি বলছি। আচ্ছা, কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কিছু দেখলে? হ্যাঁ, মানে অনেক রকমই চিন্তা আসছিল মাথার মধ্যে, সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা তো করলাম। প্রথম দিনই তো আমি এতটা মানে একটা আমার খুব রিফ্রেশিং লাগছে ব্যাপারটা। এখন অনেকটা আমি রিফ্রেশ ফিল করছি, যে একটা মানে চারিদিকে এত আলো জ্বলছে, এত ক্যামেরা, তাও মনে হচ্ছে তাও যে একটা আলো কিছু একটা ব্যাপার। এটা রে প্রত্যেকে খেলছিল। হ্যাঁ, এটা প্রত্যেকেই আমাকে বলেছে। এটা যখন করবে, এটাকে গ্যাসো মেডিটেশন বলা হয়। এটা যদি 1 মিনিট থেকে শুরু করে 15 মিনিট অবধি করতে পারে, যে কোনো ব্যক্তির মন শান্ত হতে পারে এবং কিছু না কিছু ফল পাবেই। এরকম হয়তো হবে না, পাশের বাড়ির জমিটাকেও লিখবে না, হয়তো পরকীয়ায় জয়ী হবে না, বা আদার্স কোনো বাজে কাজে কিছু হবে না, কিন্তু মানুষের জীবনে চেঞ্জ হবে এটা করলে। এটুকুনি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় এসে এত কিছু শেখানোর জন্য, আমাদের দর্শককে এতটা সমৃদ্ধ করার জন্য। আমরা নিজেরা অনেকটা সমৃদ্ধ হলাম তোমার থেকে। আশা করছি আবার আমাদের দর্শকরা তোমার দেখা পাবে কোনো একটা এপিসোডে। অবশ্যই। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। আমি এখন কথা বলার মতন অবস্থাতে নেই, আমি প্রচন্ড রিফ্রেশমেন্ট ফিল করছি, মানে রিফ্রেশ লাগছে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। অনির্বাণদার সাথে যদি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, অবশ্যই যোগাযোগ করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।